নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অন্য দিনের তুলনায় আজকের দিনটা অনেকটাই অন্যরকম। এখন ঘড়িতে কটা বাজছে জানো? এখন ঘড়িতে বাজছে ভোর 5:30। এখনও বাইরে সূর্যের এক ফোঁটাও আলো ফোটেনি। আমি রান্নাঘরে এসেছি, আসলে একটুখানি আগেই উঠেছি। আর আমি যখন ঘুম থেকে উঠি, অশ্মি রানীও আমার সাথে সাথে ঘুম থেকে উঠে যায়। জানি না কীরকম একটা ম্যাজিকের মতো কাজ করে। আমি কখন উঠছি না উঠছি ও সবটাই বুঝে যায়। কিন্তু এখন তো অশ্মি রানীকে তোলা চলবে না, কারণ বাইরে বীভৎস ঠান্ডা। তাই সেই জন্য ওকে আবার নতুন করে ঘুম পাড়িয়ে তারপরেই বাইরে বেরিয়ে এলাম। আর একেবারেই তোমরা দেখতে পাচ্ছ আমি বাইরের জামাকাপড় পরেই বেরিয়ে এসেছি। একই তো ধরো সকালবেলা ঘুম থেকে উঠি, আমি বাসি জামাকাপড় ছেড়ে তারপরে রান্নাঘরে বলো আর যেখানেই যা কাজকর্ম করি, বাসি কাপড়টা আমি আগে ঘুম থেকে উঠি ব্রাশ করার আগেই ছেড়ে দিই। তো সেই জন্য ভাবলাম আবার আমি বাসি কাপড়টা ছেড়ে অন্য কাপড় পরবো, আবার আমাকে বেরোনোর আগে একটা জামা পরতে হবে, বাইরের জামা। তো সেই জন্য ভাবলাম একেবারেই ড্রেস আপটা করে নিয়েই বেরোই। হ্যাঁ, আজকে আমাকে বেরোতে হবে। আমরা সবাই মিলে যাব বর্ধমান। আমি, আমার মা আর আমার বোন। ছোটোবেলা থেকে আমাদের কাছে বর্ধমান মানেই হলো আমার বাবা। সেই বাবা নামক জিনিসটা বা বাবার জন্য যে বর্ধমান, সেই চ্যাপ্টারটাকে ক্লোজ করতে আজকের দিনে এই যে বাবা মানেই বর্ধমান, এটা আর আমরা কখনোই বলতে পারবো না। বর্ধমানের সাথে বাবার সম্পর্ক যেমন কয়েক মাস আগেই ছিন্ন হয়েছে, ঠিক সেই রকম এই বাবা মানেই বর্ধমান, বর্ধমান মানেই বাবা, এই জিনিসটা এবারে আজকে আমাদের সাথে ছিন্ন হবে। আজকের দিনটা খুবই খারাপ। গতকালকে যখন মা আমাকে ফোন করে বলল যে আজকেই তোকে যেতে হবে, গতকালকে বলেছিল তো বলেছিল সেই দিন যে আগামীকাল তোকে যেতে হবে। আগে থেকে কোনো রকমভাবে কোনো প্ল্যানিং ছিল না। যখনই মা কথাটা বলেছিল, বুকটা কেমন ছ্যাঁত করে উঠেছিল যে সেই দিনটা ক্রমশ চলেই এলো, কালকেই যেতে হবে। আসলে অনেক দিন আগে থেকেই যাওয়ার কথা, আমাদের কিছু কাজ পেন্ডিং রয়েছে এবং তার সাথে সাথে বাবার জিনিসপত্র, সেগুলো সব কিছুই বর্ধমানে পড়ে রয়েছে। বাবা সব কিছু গুছিয়ে গাছিয়ে, বাবা যেখানে থাকতো, বাবার জিনিসপত্র সেগুলো সব বর্ধমানেই অ্যাজ ইট ইজ পড়ে রয়েছে, সেগুলোকে আনতে হবে। আরও টুকিটাকি কিছু কাজকর্ম রয়েছে। তো সেই জন্য কাল রাত থেকেই মনটা খুবই খারাপ। সারা রাতে যে কতবার আমি ঘুম থেকে উঠেছি, এই মনে হয় অ্যালার্ম বন্ধ হয়ে গেল, এই মনে হয় সময় পেরিয়ে গেল, এই মনে হয় আমি যেতে পারবো না, এরকম। তো তখন ঘড়িতে যখন 5টা প্রায় 10-15 বাজে, তখন ভাবলাম যে 5:30টায় অ্যালার্ম দিয়েছিলাম, আর শোবো না, উঠেই পড়ি। অ্যালার্মটা আবার বাজেনি, কিন্তু তার আগে আমি অ্যালার্মটাকে বন্ধ করে অশ্মিকে ঘুম পাড়িয়ে রেখে ড্রেস আপ করে বাইরে বেরিয়ে এলাম। আসতে একটুখানি গরম জল বসালাম, নিজের জন্য একটু গরম জল খেয়ে অশ্মির খাবারটা বানিয়ে নিয়ে যাচ্ছি। তোমরা জানো বাইরে কোথাও গেলে আমি অশ্মির খাবারটা একটু বানিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ডালিয়া করে নিয়ে যাই প্রত্যেকবার, আজকেও তার অন্যথা হলো না, ডালিয়া করে নিয়ে যাচ্ছি। আসলে মায়ের বলেছিল যে আমরা যেহেতু বাবার জিনিসপত্রগুলো আনবো, তো সেহেতু আমাদের মঙ্গলপুর থেকেই আমার বাবার বাড়ির গ্রাম থেকেই ডিরেক্ট টোটোয় করে আমরা বর্ধমান যাব। প্রথমবার আমরা কখনোই বর্ধমান টোটোয় করে যাইনি। বাসে যাই, স্কুটিতে যাই, গাড়িতে যাই, কিন্তু টোটোয় করে কখনোই যাওয়া হয়নি। কিন্তু প্রথমে মা বলেছিল আমরা কি বাসে করে বাবার জিনিসপত্রগুলো আনতে পারবো? আমি বললাম না, তুমি পারবে না। বুঝতেই পারছো কেন বলছি জিনিসগুলো যে বাসে করে আনতে পারবে না, কারণ এক কঠিন জিনিস, কঠিন সময়। তো সেই জন্য বললাম যে না, তুমি টোটোয় করেই যাও, টোটোয় করেই আসবে। কারণ যেহেতু আমাদের গ্রাম থেকে টোটো আসবে, সেই টোটোর ড্রাইভার সে আমাদেরই চেনা হবে, তাই সে কেয়ার দিয়ে মাকে দেখে শুনে নিয়ে আসবে বা মাকে দেখে শুনে নিয়ে যাবে। সেই জন্যই টোটোটা আরও করতে বলা। প্রথমেতে ঠিক হয়েছিল টোটোটা মঙ্গলপুর থেকে মা টোটোয় করে আসবে, এসে আমাকে আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে নিয়ে তারপর বর্ধমান যাবে। কিন্তু যিনি টোটোর ড্রাইভার, তিনি বললেন যে এইদিকে ঘুরে গেলে নাকি অনেকটা লেট হয়ে যাবে বা টোটোর চার্জেরও অনেক কিছু ব্যাপার থাকে। তো সেই জন্য আমাকে বলল যে আমি যেন আকুই পর্যন্ত চলে যাই। আমাদের এখান থেকে প্রায় ধরো 6-7 কিলোমিটার দূরে একটুখানি একটা জায়গা রয়েছে আকুই, তো সেখানে যেন আমি গিয়ে ওয়েট করি, আমাকে সেখান থেকে তুলে নিয়ে অন্য একটা রুট দিয়ে যাবে। আমি বললাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না।
তো সেই জন্যই একটু ভোরবেলায় উঠে মেয়ের খাবার করে নিয়ে, মেয়ে একটা ছোট বাচ্চাকে ধরো, ও যেহেতু এত সকাল সকাল ওঠে না, তো তাকে তুলতে হবে, তাকে রেডি করাতে হবে, তাকে হয়তো এক দুমুঠো খাওয়াতেও হবে, জানি খাবে না কিন্তু তা সত্ত্বেও খাওয়াতেও তো হবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেই উঠেছি। ওদিকে ডালিয়াটা বসিয়ে দিয়ে আমি এদিকে ব্রাশ করা, আমার জল খাওয়া বা যা যা কিছু থাকে আমার নিজস্ব ব্যাপার, তো সেগুলো করে নিলাম। কয়েকটা সিটি উঠে যাবার পর প্রেশার কুকারের যে গ্যাসটায় বসিয়েছিলাম তো সেটাকে অফ করে সাইডে করে দিলাম। আর ভাবলাম একটু জলখাবারের জন্য কিছু বানিয়ে নিই, সময় একটু হাতে রয়েছে। ওই যে বললাম একটু আগে ভাগেই উঠেছি, তো সেই জন্য ভাবলাম একটুখানি পেঁয়াজি বানাই, সবারই হয়ে যাবে আর আমি অশ্মির জন্য নিয়েই যাব। কারণ তোমরা জানো যে অশ্মি একটু শুধু জিনিস কোনো কিছু খেতে পারে না, মানে ওই যে ডালিয়াটা একটু শুধু খাওয়াবো তো সেটাও খেতে পছন্দ করবে না, তো তার সাথে কিছু একটা চাই। তাই ভাবলাম একটু পেঁয়াজি বানাই, ঘুম থেকে উঠলে অশ্মিকে একটুখানি মুড়িও খাওয়াবো, পেঁয়াজিটা দেখে হয়তো খুশি হবে, খুশি হয়ে হয়তো এক দু খাবল খেতেও পারে। তো সেই জন্য আর কি আরও পেঁয়াজিটা ভেজে নেওয়া। তো কিছুটা পেঁয়াজি ভাজলাম। তো তারপরে এবারে দেখো আলো ফুটে গেছে বাইরে, আমি এতক্ষণ কিন্তু বাইরে বেরোইনি কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। তো তারপর আমি যে সমস্ত আমার জামা কাপড়গুলো ছিল আগের দিন রাত্রেই আমি করে রেখেছিলাম, গুছিয়ে রেখেছিলাম যে এগুলো আর কি ওয়াশ করতে দেবো সকালে ঘুম থেকে উঠি, তো সেটাই আর কি গিয়ে আর কি ভিজিয়ে রেখে দিলাম। আমি চলে যাব, তারপরে হয়তো দিদি আসবে, তো তারপরে আর কি ওয়াশ করে দিয়ে যাবে। কিন্তু জানো তো আজকে ভাবলাম যে যেহেতু সকাল করেই ওঠা হয়েছে, একটুখানি বেডশিট যে সমস্ত কিছু ছিল তো সেগুলো কাল রাত্রেই আমি বিছানা থেকে সমস্ত কিছু তুলে আবার নতুন বেডশিট কালকে রাত্রেই পেতে দিয়েছিলাম। তারপরে আমরা শুয়েছি, ভাবছিলাম কি এগুলোকে ওয়াশ করতে দিয়ে দিই। দিদিকে বলে গেলাম, মানে আমি যখন আর কি রেডি হয়ে তখন বেরোচ্ছি তখন দিদি চলে আসে, তো দিদিকে বলে দিলাম যে আজকে তো আমি আর মিলে দিতে পারবো না, তুমি একটু মিলে দিও, আর যখন বিকালে কাজে আসবে তখন তুমি একটুখানি গুছিয়ে, গোছাতে হবে না, জাস্ট মানে যেগুলো মিলে দেবে সেই তার থেকে তুলে একটু ঘরের মধ্যে রেখে দিও। কারণ আমি কখন আসবো তার তো কোনো ঠিক নেই, যাবার সময়টা ঠিক আছে, আসার সময়টা এখন কী হবে না হবে, কারণ দিনটা তো আজকে খুবই খারাপ। তবু আমরা দু বোনে চেষ্টা করব আজকে দিনটাকে খারাপের মধ্যেও ভালো করার, তারপর দেখা যাক কতটা কি হয় বা না হয়। ঘরের মধ্যে গেলাম, গিয়ে দেখলাম যে অশ্মি এখনও অঘরে ঘুমোচ্ছে, কারণ এখন ঘড়িতে বাজছে ওই 6:15-20 মতো বাজছে। অশ্মি এখন ঘুম থেকে ওঠে না, অশ্মি মোটামুটি 7:30-8টার মধ্যে ওঠে, তো এখন ওর কাছে মাঝরাত, ও এখন ঘুম থেকে উঠছে না, তো ওকে এখন তুলতে হবে। এত ভোরে অশ্মিকে কখনোই কোনোদিন আমি তুলিনি জানো। প্রথমে ভেবেছিলাম অশ্মি উঠে হয়তো কান্নাকাটি করবে, অনেক কষ্টে অনেক আদর করে এটা ওটা করে বুঝিয়ে তারপর ওকে তুললাম। দেখলাম একটু আদর করতেই একটু হালকা করে, মানে একটু ভালো করে আর কি বুঝিয়ে বুঝিয়ে বলতে শুনলো। তারপর যখন বললাম যে মামুনির সাথে দেখা হবে, মাসুর সাথে দেখা হবে, সেটা শোনার পরই অশ্মি আর বিছানায় শুয়ে থাকলো না। মাসুর সাথে দেখা হবে, মামুনির সাথে দেখা হবে, ওর খুশি আর কে ধরে। এবারে ওকে রেডি করব, ওকে ব্রাশ করাবো, ওকে ড্রেস আপ পরাবো। তবে জানো অশ্মি আজকে বাইরে বেরিয়ে একদম পুরো ঠান্ডা হি হি করে কাঁপছিল, কারণ অশ্মি যখন ঘুম থেকে ওঠে তখন মোটামুটি রোদ উঠে যায়, ও ঘুম থেকে উঠেই রোদে গিয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু আজকে তো আর সেটা হবে না। ওকে ভালো করে যখন ড্রেস আপ করে যখন বাইরে বার করছি, ও অত কিছু পরেও হু হু করে কাঁপছে। সেটা দেখে যেমন আমার একটুখানি হাসিও পাচ্ছিল, তার সাথে সাথে একটু কষ্টও হচ্ছিল। ঠিক আছে, কিছু করার নেই, কষ্ট করতে হবে, আমরাও করছি, ওকেও না হয় আমাদের দলেই সামিল করলাম। বুঝিয়ে শুনিয়ে মহারানীকে আমরা রেডি করিয়ে এবারে বাইরে নিয়ে যাব। চলো ওকে বাইরে নিয়ে গিয়ে কিছু একটা তো খাওয়াবো। তো খাওয়ানোর অনেক চেষ্টা করেছিলাম জানো তো, কিন্তু সেভাবেও কিছু খায়নি, ওই দুটো মাত্র পেঁয়াজি খেয়েছিল খালি পেটে। তবে আমি এই সমস্ত তেলে ভাজা জাতীয় খাবার ওকে খেতে দিই না, কিন্তু কি করব, আজকে ওর মতেই চলতে হবে, না হলে আরও লেট হয়ে যাবে। মা মেয়ে বেরিয়ে পড়লাম। ওই যে দেখো দূরে এখনও কিন্তু হালকা হালকা কুয়াশা রয়েছে, আবার জমি চাষ হচ্ছে জানো। এই কয়েকদিন আগেই তোমরা দেখলে আমন ধান উঠলো, এবারে বোরো ধান হবে। মাঠ আমাদের ফাঁকা যায় না, আর এত ঠান্ডা এত হাওয়া সে কি বলবো। অশ্মিকে তো ভালো করে ঢেকে নিয়েছিলাম, মুখে মাস্কটাও পরিয়ে দিয়েছিলাম। আর এই মাস্কটা আমি গতকাল রাত্রে গরু খুঁজেছি যে কোথায় রেখেছি, কোথাও আর খুঁজে না পেয়ে শেষকালে দেখলাম আমি যে এখন যে সোয়েটারটা পরে রয়েছি রেড কালারের, ওর পকেটের মধ্যে রয়েছে। ভাবো তো, চলে এসেছি আমরা আকুই মোড়ে, এখানে দিয়ে আমাদেরকে ওয়েট করতে বলা হয়েছে। কত তাড়াহুড়ো করে এলাম, কিন্তু মায়েদের আসতে একটু লেট হয়েছিল। ওই ধরো আমাদেরকে এখানে ওয়েট করতে হয়েছিল 15-20 মিনিট মতো। এখান থেকেই মা এলে আর কি মায়ের সাথে আমরা বর্ধমান যাব একসাথে, তার জন্য অপেক্ষা করছি। অশ্মি এদিকে একবার বাস দেখছে, একবার ট্রাক্টর দেখছে, এটা ওটা দেখছে, আর ওই যে দোকানগুলো একটু একটু করে খুলছে, একটা দুটো দোকান, তো সেখানেতে কিছু দেখতে পাচ্ছে, বাস এটা খাবো ওটা খাবো ওইসব বায়না। কিন্তু যেহেতু সকাল থেকে সেই রকমভাবে কোনো কিছু খাইনি, তাই আমি আর কিছু কিনে দিইনি, মায়ের জন্যই ওয়েট করছি। এত ঠান্ডা স্যার তোমাদেরকে কি বলবো, আমার একটা চাদর নিয়ে এলে খুব ভালো হতো।
আমাকে মা সেটাই বলছিল, তুই কেন একটা চাদর নিয়ে আসিস নি। আমার খুব ভুল হয়েছে, আসলে ভোরবেলা থেকে উঠে একটু ছুটে ছুটে এদিক ওদিক করে কাজকর্মগুলো করছিলাম তো, তাই ঘরের মধ্যে এতটা ঠান্ডা লাগেনি, কিন্তু বাইরে বেরিয়ে খুব ঠান্ডা লাগছিল। ওসমি আমাকে জিজ্ঞাসা করছে এই যে পিছনেতে, তো কতটা দেখাতে পারছি জানি না, পিছনেতে একটা স্মৃতিসৌধ আছে, তো ওখানে একজন বয়স্ক মহিলা স্মৃতিসৌধ, উনি হলেন স্বাধীনতা সংগ্রামী ননিমালা গুহ, তো ওনার স্মৃতিসৌধ। তো ওরই ঠিক পিছনের দিকটাতে আমরা বসে রয়েছি। ওসমি বলছে কি যে কতটা, আমার কথাও তোমরা শুনতে পাচ্ছ আমি জানি না, প্রচুর আওয়াজ হচ্ছে। হ্যাঁ, ওসমি বলছে কি মা ওটা কার ছবি, ওটা হচ্ছে বোমার ছবি। ননিমালা গুহ অস্মির বোমা হয়, অস্মি বোমা পাতিয়ে নিয়েছে, ওটা বোমার ছবি। হ্যাঁ, ওটা বোমার ছবি। ননিমালা গুহ অস্মির বোমা, ননিমালা গুহ ওনার বোমা। এই হলো সেই মহিষী নারীর স্মৃতিসৌধ বা স্ট্যাচু, ননিমালা গুহ। আমি নিজেও জানতাম না, এতবার এখানেতে এসেছি কিন্তু নিজেও কখনো সেভাবে খেয়াল করিনি। তার কিছুক্ষণ ওয়েট করার পরই এই যে মা চলে এলো। আজকে আবার মা আবার মাথার চুলে স্নান করেছে, মানে এত ঠান্ডা। মাকে বলি তুমি স্নান করে এলে, বলছে পুজো দিয়ে এলাম। আজকের দিনটা মানে সবারই আর কি, বুঝতে পারছো, মুখে হাসি থাকলেও আজকের দিনটা যে কী হতে চলেছে। আমরা আবার সেই জায়গায় যেতে চলেছি যে জায়গায় ছোটোবেলা থেকে আমরা গেছি, এবং যে জায়গাটা আমাদের কাছে আমার বাবা, মানে যাই হোক, একদম বাবার যেখানে থাকতো, বাবার রুম, বাবার বিছানা, বাবার সব কিছু। বাবাকে তো শুধুমাত্র আমরা শনিবার রবিবার পেতাম, বাকি সপ্তাহের 5টা দিন বাবা বর্ধমানে থাকতো। মানে বাবা তার জীবনের ম্যাক্সিমাম দিন ওই জায়গাতেই, মানে বর্ধমানেতেই, ওই জায়গাতেই বাবা স্পেন্ড করেছে। আমাদের কাছে তো অস্মি বাবার মতো, জাস্ট সপ্তাহে 2টো দিন সেই জায়গাতে আমরা যাচ্ছি। সারা রাস্তা মাকে হাসি হাসি নিয়ে যাওয়ার প্রচুর চেষ্টা করেছি। অস্মি তো ছিলই, পাকা পাকা কথা বলছিল, কিন্তু আমিও চেষ্টা করছিলাম যে যেন একটুখানি হই হই করে যেতে পারি, যতটা সময় আর কি একটু আনন্দে রাখা যায়, কারণ ওখানে গিয়ে কি হতে চলেছে সে তো আমিও জানি। যাই হোক, মাকে বলছিলাম মা প্রচুর শীত করছে। আমি অরিজিনাল ক্লিপটা দিচ্ছি না, তার কারণ ভীষণ ভীষণ যানবাহনের আওয়াজ, সেগুলো তোমরা শুনতে পেতে না। জানো, দেখলাম নতুন একটা টোল প্লাজাও এখানেতে রয়েছে। এটা যখন তৈরি হচ্ছিল তখন দেখেছি, কিন্তু এখন যেটা মানে পুরো তৈরি হয়ে যাওয়ার পর এই প্রথম দেখছি। তবে এটা এখনও চালু হয়নি। আমাদের যিনি দাদা, তো যে টোটো চালাচ্ছে সে আবার জানো কে হয়, সে হচ্ছে আমার এক বন্ধুর হাজব্যান্ড। মানে বুঝতেই পারছো, ছোটোবেলা থেকে আমরা দাদা বলেই চিনি, দাদা বলেই জানি, কিন্তু সে আবার আমার বান্ধবীর হাজব্যান্ড। চলে এসেছি আমাদের দামোদর ব্রিজ। এই ব্রিজটা ক্রস করলেই বর্ধমান। কয়েকদিন আগে এই সদরঘাটেতে মেলা হয়েছে, সেই ভাঙা মেলাটা আজকে আমরা দেখলাম। নাগরদোলা রয়েছে, টুকটাক কিছু দোকানপত্রও রয়েছে, অস্মিকে দেখাচ্ছিলাম। তবে সদরঘাটে যখন মেলা হয় তখন না এই ব্রিজটা দিয়ে যাতায়াত করা যায় না। যাদের দক্ষিণ দামোদরের বাড়ি তারা তোমরা নিশ্চয়ই জানো, যখন সদরঘাটের মেলা হয় তখন এই ব্রিজটার ওই প্রান্তে আমাদেরকে নামিয়ে দেয়, আর এই পুরো ব্রিজটা আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয়, নয় তেলিপুকুর পর্যন্ত যেতে হয়, না হলে এই যে সদরঘাটের ব্রিজের যে মোড়টা ওখান পর্যন্ত যেতে হয়। তারপর ওখান থেকে কেউ টোটোয় যায়, কেউ যায় টাউন সার্ভিসে, মানে এইরকম, বা ম্যাক্সিমাম মানুষ হেঁটেই যায়। আমি তো হেঁটেই যেতাম, কারণ ওইটুকুর জন্য আর মনে হতো না যে 10 টাকা বা 20 টাকা খরচা করি। চলে এসেছি আমরা তেলিপুকুর। এরপর মানে এই যে এখানটা যখন পেরোচ্ছি না, বিশ্বাস করো, যখন আমরা বর্ধমান মেন টাউনের মধ্যে গেলাম, আমার বুকটা এমন ধুকপুক করছিল। আর আমি ভাবছিলাম কতক্ষণ আমার বোন আসবে, কারণ বোনকে দেখলে তবু আমি একটু মনের মধ্যে ভরসা পাবো। আর তাছাড়াও আমাদের আজকে কিন্তু প্রচুর কাজ আছে, মানে বাবার যে জিনিসপত্রগুলো আনতে যাচ্ছি সেগুলো তো আনতে যাবোই একদম শেষে সেটা প্ল্যান করেছি, কিন্তু সারা দিনে আজকে আমাদের প্রচুর কাজ। তবে এখন আমরা এখানেতে পৌঁছেছি, তখন বাজছে ওই 9:30, 9:35 এরকম মতো। এখন তো কোনো কিছুই খুলবে না, তাই মাকে নিয়ে ওয়েট করতে হবে। কোথায় ওয়েট করব? টাউন হল। আমার তো মনে হয় না যে বর্ধমানের বুকে ওয়েট করার জন্য এত ভালো কোনো একটা জায়গা হতে পারে, কারণ এই জায়গাটা এতটা নিরিবিলি, আর টাউনের মধ্যে হলো টাউনের থেকে আলাদা। আমরা এখন পিকনিক করতে বসেছি। এই যে অস্মির খাবার, ওইখানে মা নিয়ে এসেছে খাবার, রোদে বসে এখন আমাদের পিকনিক হচ্ছে টাউন হলে।
এখন আমাদের হাতে অনেক সময়। এই যে পিছনে মঞ্চটা, এখানে তো অস্মিকে খাওয়াই। মা বলছে রোদটা এখানে তো রয়েছে, মাঠে রোদে বসে খাও, আর না ওইখানে ছাওয়াতে নিয়ে যাচ্ছিস, সেই জন্যই রোদে আমাদের আসর পাতা হয়েছে। মা আমার জন্য মুড়ি আলু ভাজা নিয়ে এসেছিল, কিন্তু আজকে আমার মনে হলো মুড়ি আলু ভাজা খাবো না। ভাবলাম সামনেই মানে টাউন হলের সামনেই একদম অপোজিটে এরকম কিছু দোকান রয়েছে, সেখান থেকে ভাবলাম একটুখানি টোস্ট নিয়ে আসি। বাড়িতে টোস্ট তো বানানোই হয় না, কারণ তোমাদের দাদাভাই ওই যে বলে হোয়াইট ব্রেড এই ওই হ্যানা ত্যানা, তো সেই জন্য বানানোই হয় না। আর সেই কবে কোনকালে এই টোস্ট খেয়েছি আমার নিজেরও মনে নেই। তো সেই জন্য ভাবলাম এসেছি যখন, আজকে আর মুড়ি খাবো না, প্রত্যেক দিনই তো মুড়ি খাওয়া হয়, সেই জন্য ভাবলাম একটুখানি এরকম এগ টোস্টই খাই। তো সেই জন্য একটা এগ টোস্ট নিয়ে এলাম। তো মাকে বলেছিলাম, কিন্তু মা আজকে বাইরের কোনো কিছু খাবার খাবে না, মানে ওই নিরামিষ আর কি আজকে মায়ের, তো সেই জন্য খাবে না, আর ছোঁয়াটাও খাবে না। তো সেই জন্য ওরা আর কেউ খেলো না। আর অস্মিকেও আমি কিন্তু এখানেতে এসি, মানে মা যখন খাচ্ছিল আমি বাড়ি থেকে যে ডালিয়াটা বানিয়ে নিয়ে এসেছি সেটা ওকে খাইয়ে দিয়েছি। কি সুখের জীবন এদের। মা স্নান করে এসছে ভোরবেলায়, মাথায় জল দিয়ে এসেছে, তো সেই জন্যে রোদ, পেটে খাবার, অজমিও হাতে ফোন পেয়েছে, এদেরই পেটে খাবার বলছি তো, পেটে খাবারও পেয়ে গেছে, মানে পেটে ভর্তি, শীতকালে রোদের দরকার, রোদও পেয়ে গেছে, মানে আর কি চাই। আমরা এখন পলির জন্য না ওয়েট করছি। মাকে বলছি মা এমন একটা জায়গায় তোমাকে নিয়ে এসেছি, বসিয়েছি, পলি যদি 2 ঘন্টা পরেও আসে, মায়ের তখন কি মনে হবে? মা একটাও মনে হয় কোনো বকাবকি কোনো কিছু করবে না। বলছে তুই যতক্ষণে আসবি আয়, আমি ভালো জায়গায় বসে বসে রোদ পোয়াচ্ছি। সারা রাস্তা শীতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে এসে এই যে টাউন হলের মাঠটায় মানে বসেছি, এই যে রোদ পোয়াচ্ছি, ভীষণ ভালো লাগছিল। কিন্তু মানে সে কি বলবো, শীতে পুরো আমরা কেঁপে গেছি, তার মাঝখানেই রোদ, কি ভালোই না লাগছিল। অজমিন আবার একটা বুদ্ধি দেখো, রোদে ফোনের স্ক্রিনটা দেখতে পাইনি, তার জন্য অজমিন ব্যাগটা ভেতরে ঢুকিয়েছে। এই মেয়েগুলোকে কিছু শেখাতে হয়, হ্যাঁ, ব্যাগের ভেতরে ফোন ঢুকিয়ে দিয়েছে। তোর মাথা থেকে বুদ্ধিগুলো কোথায় আছে বলতো? তোকে প্রত্যেকদিন রাত্রেবেলা হেলমেট পরিয়ে শোয়াবো, নাহলে টুপি পরিয়ে শোয়াবো। দেখি মুখটা দেখি, এই বুদ্ধিগুলো কোথেকে আসছে? হে ভগবান। এখানে প্রায় আমরা ঘন্টাখানেকেরও ওপর অপেক্ষা করেছি, তারপর আমাদের ওই যে মহারানী ওনার আসার সময় হয়েছে। আসলে যখন আমরা বর্ধমান পৌঁছে গেছি তখন উনি রান্না চাপিয়েছেন, মানে ভাত বসিয়েছেন, তারপর রান্না করেছেন, তারপরে খেয়েছেন, তারপর আসছেন। বলছে এত সকালে তোরা কেন এসেছিস? আসলে আমার মা আমাকে সেই আগের দিন থেকে বলে রেখেছে ভোরবেলায় বেরোতে হবে, কিন্তু আসলে মায়েরা এরকমই হয়, কোথাও যাওয়ার নাম শুনলে সবার আগে রেডি হয়ে বসে থাকে। আর তার দলে আমাকেও মা টেনেছিল, সেই জন্যই আমাদেরকে এতটা তাড়াতাড়ি আসা। মাকে আর অস্মিকে বসিয়ে রেখে আমি আর আমার বোন গিয়েছিলাম আমাদের যে সমস্ত অফিসিয়াল কাজকর্মগুলো ছিল সেগুলো কিছুটা সারতে। ওখানেও বেশ অনেকটা লেট হয়ে গেছিলো। গার্জেন গেটের অপোজিটেই ফুলের গাছগুলোর দোকানটা দেখেছো? কারা কারা দেখেছো বলো তো? আমার তো ভীষণ পছন্দের। তবে এই দোকানে ফুল গাছের প্রচুর দাম। যেটা বিসি রোডের মধ্যে একটা ফুল গাছের দোকান আছে দেখবে, দত্ত সেন্টারের ওই দিকে বিসি রোডের ওপরে, সেই কাকুর কাছে কিন্তু ফুল গাছের দাম অনেকটাই কম এখানের তুলনায়। তো আমি এখানে কখনোই নিইনি এত দামের জন্য, তো ওখান থেকেই নিয়েছিলাম, মানে বিসি রোডের কাকুর কাছ থেকে আমি বহুবার গাছ নিয়েছি। রাস্তায় যেতে যেতে পেয়ারা চোখে পড়লো, পলিকে বললাম একটা পেয়ারা কিনে দিবি? বললো তোকে কিনে দেবো না, মাকে কিনে দেবো। যাই হোক, মাকে কিনে দেওয়া মানে আমাকে কিনে দেওয়া। ওখান থেকে পেয়ারা নিয়ে আমরা আবার টাউন হলে গেলাম। টাউন হলে গিয়ে দেখছি ওই যে দূরে দিদিমা আর নাতনি, মামুনি আর তার রানী দুজনে মিলে বসে রয়েছে, রোদ পোয়াচ্ছে। আসলে তার আগেই আমাকে কিন্তু একবার ফোন করে বলা হয়ে গেছে, কোথায় তোরা, আর রোদ নিতে পারছি না। আর রোদের জোরটা তো ভীষণ হয়েছে গ্রীষ্মকালের মতো। আর সেই সকাল 9:30 থেকে রোদ নিচ্ছে, এখন প্রায় 11:30 পৌনে 12টা বাজছে, কতই আর রোদ নেবে বলো। আজকের ভিডিওটা আমি এখানে দিয়ে শেষ করলাম। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকে আমি আমার ভিডিওতে যার নাম নেব তিনি হলেন শাহানারা খাতুন। তিনি বলেছেন, তোমার বাপের বাড়ির ভ্লগগুলো বেশ প্রাণবন্ত লাগে, সবাই কী সুন্দর হাসি খুশিতে থাকে, আগেকার দিনের একান্নবর্তী পরিবারের মতো।
তোমার মাকে তো ভালো লাগেই, তোমার কাকিমাকেও খুব ভালো লাগে। ওই কথাই আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন। তোমার মা কাকিমা ঠিক সেই রকম। তোমার বাবার বাড়ির সবাই যেন এই রকমই থাকে সব সময়। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তুমি খুব 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 ভালো থেকো। আজ তবে আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।